আমি ঘুমিয়েছিলাম আর তখনই আমার বন্ধু হারামিটা কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর কল দিয়ে বলল বের হওয়ার জন্য। তারপর আমি কল কেটে রেডি হয়ে নিলাম। আর তারপর আমি রেডি হয়ে আমাদের দুজনের আড্ডায় চলে আসলাম। আড্ডায় এসে দুজনে চুপচাপ বসে আছি। আর একটা সময় বলতে লাগলো, দোস্ত, এইভাবে আর কতদিন চলবে বল? ইন্টার শেষ করে বাড়িতে শুধু শুধু বসে আছি। কত জায়গায় চাকরির জন্য ট্রাই করছি, কিন্তু কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করতে পারছি না। এই বয়সে এসে বাবা মার কাছে টাকা চাইতেও খারাপ লাগে। আমারও তো একই অবস্থা রে। বাসায় ভাইয়ের কারণে আমরা ভালোভাবে চলতে পারছি। ভাইয়ের কাছেও আমি টাকা চাইতে পারছি না, বুঝতেই তো পারছিস। তাছাড়া বাবার এত ওষুধের খরচ, মায়ের এত ওষুধের খরচ, সব কিছু মিলিয়ে ভাইয়া সত্যি অনেক কষ্ট করে আমাদের জন্য। টাকা না থাকলে, না আসলে দুনিয়াতে কেউ, আজকে যার টাকা আছে তার পিছনে দেখবি হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ছেলেটা যদি কালো হয় তাহলে দেখবি মেয়েরা ওর পিছনে আছে। আচ্ছা, তুই ভালো কথা মনে করেছিস। তা তোর সুমাইয়া কেমন আছে? তার খবর তো আমাকে পরে আর বললি না। ও কোন কলেজে ভর্তি হয়েছে? সুমাইয়া আমাদের কলেজে ভর্তি হয়েছে। জানিস, ওকেও নাকি বিয়ে দেওয়ার জন্য বাসে উঠে পড়ে লেগেছে। কি যে করব, কোনো কিছুই মাথায় আসছে না। আসলে ভাই, আমি একটা কথাই বুঝতে পারছি না, মেয়েদেরকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার কি? মেয়েরা কি সমাজের আসলে বোঝা মনে করে সবাই? একটা বেকার ছেলের সঙ্গে একটা মেয়েকে বিয়ে দিতে চায় না। আজ পর্যন্ত কি শুনেছিস যে বিয়ের পর কোনো দাম্পত্য না খেয়ে থেকেছে? তাহলে কেন? দেখবি, একদিন আমরা অনেক টাকা ইনকাম করব। তখন আমাদের স্বপ্নগুলো এক এক করে পূরণ করব। চল, বাসায় যাওয়া যাক, অনেক রাত হলো। তারপর রাজুর সাথে আরও কিছু কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম আর কিছুক্ষণ পরই মা এসে দরজা খুলে দিল। তারপর আমি ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসতেই ভাইয়া খাওয়ার টেবিল থেকে ডাকতে লাগলো। তারপর আমি সেখানে চলে গেলাম। খাবার টেবিলে এসে আমি বসে আছি, মা খাবার দিতে লাগলো। আমি খাবার খেতে খেতে টিভি দেখছি। আর তখনই ভাইয়া বলতে লাগলো, শাহরিয়ার, তোর তো পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি তোকে বলেছি কোনো একটা জব করার জন্য। আমি সেদিন তোকে অফিসে যেতে বলেছিলাম, কিন্তু তুই অফিসে গেলি না কেন? বলতে পারিস? ভাইয়া, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ট্রাই করছি। তোমাকে তো বলেছিলাম যে একটা কোচিংয়ে ভর্তি হতে হবে, কিছু টাকার দরকার ছিল। ভার্সিটিতে ভর্তি খুবই সমস্যা। কি আর পাশাপাশি একটা জব কর, তোর জন্য ভালো হবে। আমি তো আর একা একা নিতে পারছি না, আমারও তো একটা লাইফ আছে। দেখ, আমাকে মোটেও এসব কথা বলবে না, কারণ আমি আমার খরচ যা লাগে সেটা বাবার পেনশনের টাকা দিয়ে চলি। তুই শুধুমাত্র বাজারটা করে নিয়ে আসিস। এটাই তোর অবস্থা খারাপ হয়ে গেছে? পারলে তুইও ইনকাম করে দেখা। খাচ্ছিস তো আমার টাকায়। তোকে ভালো মতো বলেছি যে জব করার কথা, কিন্তু সেটা তুই করবি না। আমার উপর বসে বসে খাবি। দুদিন ধরে তুই ইনকাম করছিস নাকি, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? দেখ, আমাকে মুঠো রাখাবি না বলছি, না হলে কিন্তু বড় মানব না বলছি। কিরে শাহরিয়া, তোরা কি শুরু করে দিয়েছিস? তুই খাবার খেয়ে তাড়াতাড়ি রুমে চলে যা, আর রিফাতের সঙ্গে শুধু শুধু ঝগড়া করিস না। এদিকে আমি খাবারটা রেখে আমি আমার রুমে চলে আসলাম। আর রুমে এসে মনটা খারাপ করে বারান্দায় বসে আছি। আর তখনই হঠাৎ করে একটা চেনা নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করলাম। আরও অবাস থেকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি আর কত সহ্য করব বলো? বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। অনেক তো সময় দিলাম তোমাকে, কিন্তু তুমি সময় নিয়েও কোনো কিছু করতে পারলে না। আমার কাছে আর কোনো কিছু করার নেই। ও আচ্ছা, ছেলেটা নিশ্চয়ই সরকারি চাকরি করে। তোমার বাবা মা যেখানে তোমাকে বিয়ে দিতে চায় তুমি সেখানেই বিয়ে করো। আমার দ্বারা মনে হয় কোনো কিছু হবে না। এটা কি তোমার শেষ কথা? আমাকে কি তুমি আর কিছু বলবে না? তুমি কেন কোনো কিছু করতে পারলে না? আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, নাকি? তিশা, তুমি আমার অবস্থাটা জানো। আমি তোমাকে আর কি করে বোঝাবো বলো? একদিকে ফ্যামিলির সমস্যা, আরেকদিকে তোমার সমস্যা। আমি কোন দিকে যাব বলো? আমি তো একটা মানুষ, আমারও তো একটা ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তুমি তোমার ফ্যামিলিকে বুঝিয়ে বলো যে তুমি এখন বিয়ে করতে চাও না। আমার বাবা মা কখনোই আমার কথা শুনে না। আমি আর এসব সহ্য করতে পারছি না। তাহলে হয়তো এটাই আমাদের শেষ কথা। বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। তোমাকে প্রথম জানালাম আমি।
আগামী শুক্রবার আমার বিয়ে, বৃহস্পতিবারের গায়ে হলুদ। গায়ে হলুদে আসবে, আমি তোমার জন্য ওয়েট করব। এই বলে কল কেটে দিল। আমি আর তিশাকে কল দিলাম না। কল দিয়ে আমি তিশার সাথে কি কথা বলবো সেটাই তো জানি না। রিলেশনশিপের প্রায় 1 বছর হয়ে গেছে। তিশাও আমাকে যথেষ্ট ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু আমাদের জীবনটা এভাবে ঘুরে যাবে কখনো ভাবতে পারি নাই। তারপর এভাবে কতক্ষণ পার হয়ে গেল বুঝতে পারলাম না। আর পরে বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম আর গিয়ে বলতে লাগলাম, মা, কোচিংয়ে ভর্তি হতে হবে, টাকা দাও। স্যার আমাকে কল দিয়ে বলেছে আমি যেন আজকে টাকাগুলো নিয়ে যাই। এই নে 5,000 টাকা, আমি অনেক কষ্ট করে তোর জন্য টাকাগুলো ম্যানেজ করে রেখেছি। টাকাগুলো নিয়ে স্যারকে দিয়ে আয়। তারপর আমি মায়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে রুমে চলে আসলাম। আর রুমে এসে আমি রেডি হয়ে নাস্তা করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মোড়ে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরেই রাজু চলে আসলো। রাজু আর আমি একসাথে কোচিংয়ে যেতে লাগলাম। আর তখন রাজু বলতে লাগলো, দোস্ত, তিশা কিন্তু কালকে রাতে আমাকে কল দিয়ে বিয়ের দাওয়াত দিয়েছে। তুই কি তিশার ব্যাপারে কোনো কিছু ভেবেছিস নাকি হাল ছেড়ে দিয়েছিস? দোস্ত, আমি কি করব, কোথায় যাব, আমার কোনো কিছুই মাথায় আসছে না। বাসায় ভাইয়ার সঙ্গে আমার কালকে রাতে ঝামেলা হয়েছে। তারপর তিশার সঙ্গে আমার এই কথাগুলো। এখন তুই বল, আমার পক্ষে এখন কি করা সম্ভব? আমি তো চাকরির জন্য ট্রাই করছি, কিন্তু চাকরি হয়নি। আর চাকরি হলে কি আমাকে বিয়ে করে দেবে? ভাইয়া এখনো বিয়ে করেনি। ভাইয়ার আগে আমি কি করে বিয়ে করব? তাছাড়া সংসারের টানাটানি অবস্থা। তাহলে আর কি? তাহলে তো আমাদের এইভাবে দিনগুলো পার করতে হবে। তুই এদিকে ঘরের এক কোণে বসে কান্না করবি, আর তিশা এদিকে অন্যজনের সঙ্গে বাসরাত করবে। এটা ছাড়া তো আর কোনো কিছু ভেবে পাচ্ছি না। আমি জানি না, আমি ভাগ্যের উপর ছেড়ে দেব। ভাগ্য আমাকে যা দিবে তাই মেনে নিতে হবে। তারপর আমি রাজুর সঙ্গে কথা বলতে বলতে কোচিংয়ে চলে আসলাম। আর কোচিংয়ে এসে আমি স্যারের কাছে টাকাটা দিলাম। টাকাটা দিয়ে যথারীতি ক্লাস করতে লাগলাম। আর ক্লাস করে বের হয়ে রাজু আর আমি দুজনে হেরে যাচ্ছি। তখনই হঠাৎ করে দেখলাম তিশা রিক্সা করে কোথায় যেন যাচ্ছে। আমি তিশাকে ডাক দিতে চাইনি, কিন্তু রাজু ডাক দিল। তিশা নেমে আমাদের কাছে আসলো আর রাজু বলতে লাগলো, কি ব্যাপার তিশা, তুমি আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ যে? আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে তুমি। আসলে একটু কাজে যাচ্ছে তো ভাইয়া, তার জন্য দেখতে পাইনি আপনাকে। কেমন আছেন আপনি? আর আপনি কিন্তু অবশ্যই আসবেন, আপনাকে তো আসতেই হবে। দেখো, আমি তোমাকে এখানে ডাক দিয়ে এনেছি এসব কথা বলার জন্য নয়। তুমি কি শাওরিয়ারকে ছেড়ে সত্যি চলে যাবে? দেখো, আমি তোমাকে নিজের বোনের মতোই মনে করি, তাই না? আমি চাই না তোমাদের দুজনের সব কিছুই এইভাবেই নষ্ট হয়ে যাক। তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করো না। পারলে আমি তোমাদেরকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করব। আমি যদি বলি শাওরিয়ার রাজি হবে। ভাইয়া, এটা কোনোদিনও সম্ভব না। আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে ওর সঙ্গে পালিয়ে যেতে পারবো না। আর আপনি কেন এসব কথা বলছেন? শাহরিয়ার তো কোনো কিছু বলছে না, দেখেন না কি রকম চুপচাপ দাঁড়িয়ে আছে। শোনো, কেউ যখন কাউকে ভালোবাসে তখন আসলে তার সবটা দিয়েই ভালোবাসে। শাওরিয়ারের ফ্যামিলির অবস্থা কিরকম এখন এটা তোমার বেশি জানার কথা আমার চেয়ে, কারণ তুমি তার প্রিয় মানুষ। কিন্তু উল্টে আমি তোমাকে তার ফ্যামিলির কথা বলতে হচ্ছে। ওর ফ্যামিলিতে একটু প্রবলেম হচ্ছে, এমনিতে ওর মন মেজাজ ভালো নাই, তারপর তুমি চলে যাচ্ছ। রাজু, আমার কিন্তু এসব কথা মোটেও ভালো লাগছে না। প্লিজ, আমি বাসা যাচ্ছি, তুই পরে বিকালবেলা বের হয়ে আমাকে কল দিবি, ঠিক আছে? এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমার আর সেখানে থাকতে ইচ্ছা করছে না, কারণ সেখানে থাকলেই তিশার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে, খুব বাধা দিতে ইচ্ছা করবে, যেও না তুমি আমাকে ছেড়ে। তারপর আমি বাসায় চলে আসলাম। শাহরিয়ার কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আমি শাহরিয়ারের দিকে তাকিয়ে রইলাম, ও আমাকে কিছু বলে গেল না। আর তখন দেখলাম রাজু ভাইয়া চুপ করে আছে। তারপর আমি বললাম, ভাইয়া, এখানে আমার কোনো কিছু করার নেই। আমিও পরিস্থিতির শিকার। তাছাড়া ছেলে সরকারি চাকরি করে, দেখতেও মোটামুটি ভালোই। আমার পরিবার পছন্দ করেছে, তাই বিয়ে ঠিক করে ফেলেছে। আমাকে এখন যেতে হবে, ও আমার জন্য রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে। আসি ভাইয়া, আপনাদের জন্য দোয়া রইল। আমি তিশার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে তিশা ওই ছেলেটার সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছে। এটা যদি শাওরিয়ার শুনতে পেত তাহলে তো নিশ্চিত কোনো কিছু করত। ভাগ্য ভালো, শাওরিয়ার কোনো কিছু জানে না। তারপর আমি কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। বাসায় খাবার খেয়ে
নিলাম। আর তখনই আমার প্রিয় মানুষটা কল দিল। তারপর আমি সোমাইকে সব কিছু শাওরের ব্যাপারে খুলে বললাম। এদিকে আমি বাসায় এসে শুয়ে আছি, খাবার খাওয়ার জন্য মোটেও ইচ্ছা নেই। তখনই মা আমার রুমে চলে আসলো আর এসে আমাকে বলতে লাগলো, শাওরি, আর কি ব্যাপার? সেই কখন থেকে তুই বাসায় এসে শুয়ে পড়েছিস? দুপুরের সময় যে পার হয়ে যাচ্ছে, আয় খাবার খেতে আয়। বড় ভাইয়ের উপর এমন রাগ করলে চলে বল? তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আয়। আমি মায়ের হাত ধরে মাকে আমার পাশে বসালাম। মা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো মা কোনো কিছু বুঝতে পেরেছে। তারপর মা আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর আমি চুপ করে আছে। আর তখন মা আমাকে বলতে লাগলো, শাওরিয়ার, তোর ভাইয়ার জন্য কালকে মেয়ে দেখতে যাব, তুই আমার সঙ্গে যাবি। রিফাত আমার সঙ্গে যেতে চাচ্ছে না, আর অনুষ্ঠান করেই বিয়েটা করাবো রিফাতকে। ঠিক আছে মা, আমার যদি সময় থাকে তাহলে আমি যাব তোমার সঙ্গে, চিন্তা করো না। এখন যাও, আমি এখন খাবো না, পরে সন্ধ্যার সময় খাবো। তারপর আমি মাকে অনেক কিছু বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আমিও কিছুক্ষণ শুয়ে থেকে বিকালবেলা একা একা হাঁটতে লাগলাম। উদ্দেশ্য নদীর পাড়ে গিয়ে বসে থাকবো। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তখনই একটা গাড়ির ভিতর থেকে পানির বোতল আমার গায়ে এসে লাগলো। আমার তো বেজায় রাগ উঠে গেল। এমনিতেই মন মেজাজ ভালো নেই। আমি গাড়িটার গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম ভিতরে একটা কাপল বসে আছেন। খুবই অন্যরকম অবস্থায়। আমি বললাম, কোথাও যদি কোনো কিছু ফেলতে হয় তাহলে অন্তত পক্ষে আশেপাশে দেখে তারপর ফেলতে হয়, তাই না? না দেখে ফেলা উচিত না। এই দেখুন তো, আপনি আমার কি করেছেন? পানি দিয়ে শার্টটা ভিজিয়ে ফেলছেন। আর বোতল কি রাস্তায় ফেলার জায়গা? ডাস্টবিনে ফেলা উচিত। এই ছেলে, তোর সাহস কত বড়, তুই আমার উপরে কথা বলিস? যা তো এখান থেকে, এমনিতেই মন মেজাজ ভালো নেই, নাহলে তোকে এখানেই মেরে পুঁতে রেখে দেবো। দেখো তো বেশ ভালো করে মেয়ে মনে হচ্ছে, কিন্তু ব্যবহারটা এমন কেন শুনি? দুষ্টা তো আপনাদের, আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে আসলাম। আর এই বলাটা কি আমার জন্য অন্যায় হয়ে গেল? তোদের মতো ছোট লোকদের আমার ভালো করে চেনা আছে, বড় লোক দেখলে জরিমানা আদায় করতে চাস, তাই না? যাবা আগে এখান থেকে। সাকিব, তুমি কিছু বলছো না কেন? কিরে ফকিন্নির বাচ্চা, শুনতে পাসনি? যাবে এখান থেকে, শুধু শুধু আমাদের কাজের সময় বিরক্ত করছিস। তারপর ছেলেটা চলে গেল। আমি মিতুকে আদর করতে লাগলাম আর তখন মিতু আমাকে বলতে লাগলো, সাকিব কালকে আমাকে দেখতে আসছে পাত্রপক্ষ থেকে। আমি তোমার প্ল্যান অনুযায়ী বিয়ে করলে যদিও আমাকে টাচ করে, তাহলে কি করবো বলো? ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, তার জন্য তোমাকে বিয়ে করতে যাচ্ছে। আর ছেলেটার ব্যাংকে অনেক টাকা আছে। তুমি শুধু আমার কথা মতো ছেলেটাকে বিয়ে করো আর তোমার বাবা মা রাজি আছে, পরে আমরা সে টাকাগুলো নিয়ে বিদেশে চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু এটা করা কি ঠিক হবে ছেলেটার সঙ্গে? যদি আমার বিয়ে হয়ে যায়, তারপরে আমরা না হয় বিদেশে চলে গেলাম, কিন্তু বাবা মার কাছে কি আমরা আর কখনো ফিরে আসতে পারবো? বাবা মা যদি কষ্ট পায়? আরে তুমি আজকালকার যুগের সাথে প্রাচীনকালের দিনের তুলনা দিলে হবে? একটু মডার্ন হওয়ার চেষ্টা করো। সেখানে গিয়ে আমরা অনেক ভালো থাকবো। মাত্র 2টা মাসেরই তো ব্যাপার। 2 মাস পর ছেলেটাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, তাহলেই হবে। আর এদিক দিয়ে আমিও নিজেকে একটু ডেভেলপ করি, কারণ তোমার বাবা মা তো আর আমার হাতে তুলে দিবে না। বেকার ছেলের কাছে কেউই মেয়ে যেতে চায় না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। বাবা মা এই ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক করেছে, আর ছেলেটাও যেহেতু আমাকে পছন্দ করেছে, তাহলে বিয়ে করে নিই। পরে না হয় 2 মাস পরে ছেলেটাকে ডিভোর্স দিয়ে আমরা বিদেশে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি তো এই কদিন তোমাকে আদর করতে পারবো না। এখন আমাকে গাড়ির মতোই আদর করতে দাও, কোনো সমস্যা হবে না। মাত্র একটু সময় দাও প্লিজ। সাকিব, তুমি একটু বোঝার চেষ্টা করো। দিনের বেলায়, তার উপরে আবার গাড়ির মধ্যে, এসব করে মোটেও ভালো হচ্ছে না। অনেকেই সন্দেহ করতে পারে। যদি এতই মন চায় তাহলে আমাকে হোটেলে নিয়ে চলো, হোটেলে তোমাকে মন ভরে আদর করবো। শোনো, একটা কথা বলি, চাইলে তোমাকে এখনই বিয়ে করতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ তুমি জানো আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমি যা বলবো তাই হবে। বাবার এত এত সম্পদ বাবা তো আর একা একাই শেষ করতে পারবে না। বাবা যাই কিছু করেছে শুধুমাত্র আমার জন্যই, তাই না? আর চলো হোটেলে। তারপর আমি মিতুকে নিয়ে একটা 5 স্টার হোটেলে চলে আসলাম আর মিতুর সাথে রঙ্গলীলায় ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে আমি নদীর পাড়ে সন্ধ্যা পর্যন্ত বসে থেকে বাসে চলে আসলাম আর আসছি। মা আমার জন্য চা বানিয়ে আনলো, সাথে হালকা নাস্তা। আমি চা আর নাস্তা করতে করতে মায়ের সাথে কিছু গল্প করলাম ভাইয়ের বিয়ে নিয়ে। তারপর আমি পড়তে বসলাম, পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোচিংয়ের জন্য রেডি হয়ে নিলাম, কিন্তু মা এসে বলতে লাগলো, আজকে কোচিংয়ে যাবার প্রয়োজন নাই আর। পাঞ্জাবি আর পাজামা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে সাথে করে নিয়ে যাব। রিফাত যেতে রাজি হয়েছে। এটা কোনো কথা হলো? ভাইয়া তো মেয়েকে আগে থেকে মনে হয় দেখেছে, তাহলে আজকে গিয়ে দেখার কি আছে? কিছুই তো বুঝতে পারছি না। তোকে এত কথা বলতে হবে না, তোকে আমি যেই কথা বলেছি তুই সেটাই কর তাড়াতাড়ি করে।
আর তোর বাবাও যাবে। তারপর আর কি বলবো, আমিও ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সবার সাথে করে বের হলাম মেয়ে দেখার জন্য। ফুল ফ্যামিলি যাচ্ছি, ভাবতেই কেমন লাগছে। তারপর যথারীতি বাড়িতে এসে কলিং বেল দিলাম আর ওনারা এসে দরজা খুলে দিল। আর যথাক্রমে আমরা কুশল বিনিময় করে ভিতরে এসে বসলাম। তারপর মা বাবা ওনাদের সাথে কথা বলতে লাগলো। আমি এক সাইডে বসে ফোন টিপতে লাগলাম। আর তখনই ভাইয়ের দিকে খেয়াল করে দেখলাম ভাই কি যেন চারদিকে খুঁজছে। আমি বুঝতে পারলাম বিষয়টা। এভাবে কিছু সময় পার হয়ে গেল আর একটু পর মেয়েকে নিয়ে আসা হলো। আমি মেয়েটার মুখ দেখে চমকে গেলাম, কারণ এই মেয়েটাই সেই মেয়ে কালকে যাকে আমি একটা ছেলের সাথে গাড়িতে বসে থাকতে দেখেছি, যার সাথে ঝগড়া হয়েছে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। তারপর চুপচাপ সব দিন তারিখ ঠিক করে সবাই মিলে বাসায় চলে আসলাম। আর তখন আমি বলতে লাগলাম, মা তুমি এই বিয়েটা না করে দাও, মেয়েটা মোটেও ভালো না। এর সাথে ভাইয়ের বিয়ে হলে ভাইয়াকে কখনো শান্তিতে থাকতে দিবে না। সব সময় আমার উপর কথা না বললে তোর ভালো লাগে না, তাই না? আমি এই মেয়েকে বিয়ে করব। আমি তোর কোনো কথা শুনছি না মা, তুমি শুধু শুধু ওর কথা বিশ্বাস করছো। শাওরিয়া, তুই কি সব বলছিস? আমরা তো মেয়েটাকে বেশি ভালো দেখে এলাম। এই মেয়ের সঙ্গে বিয়ে হলে তো আমার মনে হয় রিপাত ভালোই থাকবে। আর রিপাতের যেহেতু পছন্দ হয়েছে, তাহলে এখানে তোর সমস্যাটা কোথায়? মা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, প্লিজ দয়া করে আমার কথাগুলো শোনো। এই মেয়েটার সঙ্গে বিয়ে দিও না, ভাইয়ের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। ভাইয়া তুই এই মেয়েকে বিয়ে করিস না। দেখ, আমি তোর কোনো কথা শুনবো না। তুই আমার টাকায় খাচ্ছিস, আমার টাকায় পড়ছিস, আর আমার উপরে তুই কথা বলছিস। আমার উপরে তুই কোনো অধিকার দেখাতে পারবি না, কোনো কিছু করার মরদ নেই। আবার তুই বড় বড় কথা বলছিস, পারলে নিজে কিছু করে দেখা। আমি ভাইয়ের কথাগুলো শুনে কিছু বলতে পারলাম না, চুপচাপ রুমে চলে আসলাম। রুমে এসে একা একাই ভাবছি কি হয়ে গেল আমার মাঝে। আমি তবু সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া আমাকে এত বড় কথা বলতে পারলো। বুঝতে পারছি যে ভাইয়া আর মন মেজাজ ভালো নেই, কিন্তু তাই বলে আমার সঙ্গে এমনভাবে কথা বলবে? তারপর এভাবে ভাবতে ভাবতে সারা রাত পার করে দিলাম। একদিকে তিশার চিন্তা অস্থির, আরেকদিকে ফ্যামিলির কথা ভেবে মানসিক টেনশন। আজকের তিশার গায়ে হলুদ, সন্ধ্যাবেলায় রাজু আমাকে জোর করে সেখানে নিয়ে গেল। তারপর এখানে এসে আমরা এক পাশে দাঁড়িয়ে আছি। আমি লুকিয়ে লুকিয়ে তিশাকে দেখছি। তিশাকে একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে আর ছবি তুলছে। একটা সময় আমাকেও কিছু মানুষ হলুদ দিতে বলল, অনেকেই আমাকে চিনে। তারপর আমি যখন হলুদ দিতে গেলাম, তখন আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আমার প্রিয় মানুষটা আমার চোখের সামনে দিয়ে অন্য কারো হয়ে যাচ্ছে। এটা যে কতটা কষ্টকর, যার সাথে ঘটে সেই একমাত্র বুঝতে পারে। তারপর আমি হলুদটা দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। সোজা বাসায় এসে রুমের দরজা বন্ধ করে কান্না করলাম। আর এভাবেই পার হয়ে গেল প্রায় 3-4 দিন। সারাদিন মন খারাপ করে রুমের ভিতর থাকি, কোচিংয়ে তেমন চাই না। একদিন রাজু আমাকে বলতে লাগলো, দোস্ত এভাবে আর কতদিন রুমে বসে থাকবি? 2 দিন পরেই ভাইয়ের বিয়ে, কত দায়িত্ব আছে তোর উপরে। আর ভাইয়াকে কোনো কিছু বলার দরকার নেই, শুধু শুধু ঝামেলা করে কি লাভ? যে যার সঙ্গে থাকতে চায় তাকে তার সঙ্গে থাকতে দেওয়া উচিত। তোর দায়িত্ব ছিল সাবধান করার জন্য, কিন্তু তোর ভাই বিশ্বাস করেনি, এতে তোর কি করার আছে? আসলে ভাই তুই বিশ্বাস করবি না, বাবা আর ভাইয়ের কাছ থেকে আমি যেসব কথা শুনি, এসব কথা শুনে কখনো নিজেকে কন্ট্রোল করা যায় না। তোকে তো আমি সব কিছু বলছি, কোনোদিন যে আমি নিজে কোথাও চলে যাই সেটা নিজেও বলতে পারি না। শোন, আমি একটা কথা সবসময় চিন্তা করি, যে জীবনে কষ্ট না করলে কখনো সুখ পাওয়া যায় না। তুই এখান থেকে যদি দূরে কোথাও চলে যাই, যদি নিজেকে করার চেষ্টা করিস, তাহলে তুই অনেক ভালো থাকবি। এটা তোর উপর আমার বিশ্বাস আছে। দোস্ত, আমার কেন জানি অন্য মানুষের চাকরি করার ইচ্ছা করে না। আমি চাই যে নিজে কোনো কিছু একটা করব। অন্যের সুপারিশে চাকরি করার কোনো ইচ্ছা নেই আমার। দোস্ত, তোর সঙ্গে সেই ছোটবেলা থেকে আমার বন্ধুত্ব। তুই যাই কিছু করবি অন্ততপক্ষে আমাকে জানিয়ে করিস, কারণ তুই আমার একটা ভাইয়ের মতো, সেটা তো তুই জানিস। সেটা আমি জানি দোস্ত। একটা সত্যি কথা জানিস, বাবা আর ভাইয়া যখন আমাকে এসব কথা শোনায় না, তখন মা চুপচাপ শুনে এগুলো, কিন্তু কোনো কিছু বলতেও পারে না। কেন বলতে পারে না এটাও আমি জানি, কারণ বাবা মা উভয়ই এখন ভাইয়ের উপর নির্ভরশীল। তাই আর যে মেয়েকে বউ করে এখানে আনবে, এই নিয়ে যে বাবা আমাকে কত সুখ দিতে পারবে, এটা তো আমি এখন থেকে বুঝে গেছি। ভাইয়া যখন আমাকে এসব কথা বলে, তখন মা চুপচাপ কান্না করে। হয়তো মা আমাকে কোনো কিছু মুখ ফুটে বলে না, কিন্তু আমি সবই বুঝতে পারি।
আসলে প্রতিটি মাই ছেলেদের কাছে মিথ্যা কথা বলে, নিজে না খেয়েও তার সন্তানদের খাওয়ায়। তুই কখনো ভাবতে পারবি না আমার মা ভাইয়ের জন্য কী সব করেছে। ভাইয়ার জন্য সপ্তাহে 2 দিন করে রোজা রাখতো মা। যখন অসুস্থ থাকতো তবুও রোজা মিস করতো না। এটা আমি খুব কাছ থেকে দেখেছি। মায়ের কাছে টাকা না থাকলেও যে করেই হোক ভাইয়ের কলেজের ভার্সিটির টাকা দিত। ভাইয়ার সব আবদার মা পূরণ করতো। এসব আমি জানি রে, কারণ আমি তো এসব খুব কাছ থেকে দেখেছি। ভাইয়া এতটা পরিবর্তন হয়ে যাবে আসলে বুঝতে পারিনি। আর যে মেয়ের কথা বলছি, এসে মেয়েটাকে তো আমি অলরেডি চিনে ফেলেছি। ভাইয়াকে এখন হাজার ভাইয়া কোনো কিছুই বুঝবে না। তারপর এভাবে রাজুর সঙ্গে আমি বেশ অনেক কথা বলতে লাগলাম, আর এভাবেই পার হয়ে গেল সময়টা। আর দেখতে দেখতে ভাইয়ার বিয়েটা হয়ে গেল। বিয়েতে সবাই আনন্দ করলো, আমার আত্মীয় স্বজন সবাই এসেছে। আর দেখতে দেখতে পার হয়ে গেল একটা মাস। আমিও ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর ভালো একটা রেজাল্ট করলাম ইন্টারে। রাজুও বেশ ভালোই রেজাল্ট করলো। একদিন আমি রুমের মধ্যে শুয়েছিলাম, আর তখনই বাবা এসে আমার পাশে বসলো আর বলতে লাগলো, আজকে তোকে আমি বাসা থেকে বের করে দেব। তোর উপরে আমার সেই দিন থেকেই বসে আছে, তোকে আমি একদমই এখানে সহ্য করতে পারছি না। দেখুন, আপনার সঙ্গে আমার আগে যা হয়েছে এটার জন্য আমি নিজে মাপ চাইছি। তবু প্লিজ আমার এমন কোনো ক্ষতি করবেন না যেটা আমার মান সম্মানের ক্ষতি হয়। তখনই হঠাৎ করে মৃতভাবে চিৎকার দিতে লাগলো, আর চিৎকার শুনি এবং ভাইয়া, বাবা, মা সবাই আমার রুমে চলে আসলো। রুমে এসে থেকে আমি মৃত্যুর উপর শুয়ে আছি। আমি মৃত্যুকে চালানোর চেষ্টা করছি, আর তখনই মৃত্যু আমাকে ছেড়ে ভাইয়ার কাছে গিয়ে বলতে লাগলো, আমি তোমাকে সেই দিনই বলেছিলাম যে ও আমাকে ভালোবাসে, ও আমাকে তারপরে পেতে চায়। তোমার ভাই এত খারাপ এটা আমি আগে জানতাম না। আমাকে মিথ্যে বলে রুমে নিয়ে এসে উল্টোপাল্টা করতে চেয়েছিল। হ্যাঁ, সেটা আমি হয়তো একটু একটু সন্দেহ করেছিলাম, কারণ বিয়ের আগে শাহরিয়ার আমাকে বিয়ে করতে না করেছিল তোমাকে, এবং এখন যে বুঝতে পেরেছি ও আমাকে কেন না করেছিল। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, তোর মতো ভাই আমার দরকার নেই। বাবা, তুমি কিছু বলবে না নাকি আমি বাসা থেকে বেরিয়ে যাব? হয় ও থাকবে, না হয় আমি থাকবো। তখন বাবা, ভাইয়া আমাকে অনেক কথা বলতে লাগলো, যেগুলো আমি সহ্য করতে পারছিলাম না। একটা সময় আমি ব্যাগটা নিয়ে বের হতে যাব, তখনই দেখি মা কান্না করছে। মা কোনো কিছু বলতে পারছে না। আর তখন আমি মাকে বললাম, মা আমি চলে যাচ্ছি, তুমি নিজের যত্ন নিও। আর একদিন দেখবে আমি অনেক বড় হব, সেদিন তোমাকে আমি আমার নিজের গাড়িতে করে নিয়ে যাব এখান থেকে। তারপর আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। বাসা থেকে বেরিয়ে কোথায় যাব, কি করব, কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি রাজুকে কল দিলাম। কিছুক্ষণ পর রাজু কলটা রিসিভ করলো। আর রাজু কল রিসিভ করার পরে আমি রাজুকে মুড়ে আসতে বললাম। কিছুক্ষণ পর রাজু চলে আসলো। রাজু এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কিরে, তুই এভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আর কি হয়েছে? আমি যে তোকে মেসেজ দিছিলাম অনেক আগে, তুই তো আমার কোনো মেসেজে রিপ্লাই দিস নাই। তারপর আমি রাজুকে সব কিছু খুলে বললাম। আর সব কিছু খুলে বলার পর রাজু কোনো কথা বলতে পারছে না। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে রইলাম। আর বেশ খানিকক্ষণ পর রাজু আমাকে বলতে লাগলো, চলে যা এখান থেকে, আর কখনো এই বাসায় আসবি না। যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবি তখন সবাইকে উচিত জবাব দিবি। আর ভাইয়া কোনো দোষ নেই, সব দোষ ভাবি। ভাবি ভাইয়াকে যা বুঝিয়েছে ভাইয়া তাই বুঝেছে। এভাবে শুধু তুই না, কত মেয়ে এভাবে সকল সংসারগুলো ভেঙে দেয় সেটা তুই কল্পনা করতে পারবি না। শুধু তোর সাথে ঘটে এমনটা নয়, খোঁজ নিয়ে দেখ অনেক ছেলের সাথে এরকম ঘটে, সম্পত্তিগুলো একা পাবার জন্য। দোস্ত, এমনিতেও আমি কাউকে কোনো দোষারোপ করছি না। আমি নিজের মতো করে লাইফটাকে সাজাবো, তারপর আমি এখানে ফিরবো। এর আগে আমি এখানে ফিরছি না। আমার পকেটে মাত্র 2000 টাকাই ছিল। আর তুই যা, পরে আমি তোর বিকাশে যদি লাগে তোকে টাকা পাঠানোর ব্যবস্থা করব। ভালো থাকিস, আমি তোকে কোনো কিছু ব্যবস্থা করে দেব। লাগবে না রে, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব, তুই কোনো চিন্তা করিস না। আর পাশাপাশি একটা জব করতে পারবো। তারপর আমি রাজুকে বিদায় দিলাম। দুজনেই কান্না করছি। রাজুকে বিদায় দিয়ে আমি চলে আসলাম রেলওয়ে স্টেশনে। রেল স্টেশনে এসে যান্ত্রিক শহর ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটলাম। তারপর বসে পড়লাম নিজের সিটে। ট্রেন তার সময় মতো ছেড়ে দিল। আমি বসে বসে ভাবতে লাগলাম কি ঘটে গেল আমার সঙ্গে। একদিকে তিশা হারিয়ে গেল, একদিকে আমার সঙ্গে আজকে এটা ঘটে গেল। সত্যি আমার লাইফের মতো কোনো লাইফ হতে পারে, তবু আল্লাহ আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তারপর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম এখনও ট্রেন চলছে।
বেশ ঘন্টাখানিক পর ট্রেন ঢাকায় এসে পৌঁছালো, আর আমিও নেমে গেলাম। আমি নেমে কোন দিকে যাব বুঝতে পারছি না, কারণ এই প্রথম ঢাকায় এসেছি। তারপরে কোন একটা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে চলে আসলাম। চায়ের দোকানে এসে কিছু খেয়ে নিলাম। তারপর আশেপাশের কোনো একটা বাসা খুঁজতে লাগলাম, কারণ থাকার জন্য মূলত একটা জায়গা দরকার, কিন্তু কেউ বাসা ভাড়া দিতে চায় না। প্রায় সন্ধ্যা হয়ে গেল, কি করব কোনো কিছু বুঝতে পারছি না। তারপর আল্লাহর অশেষ রহমতে একটা বাসা পেয়ে গেলাম, আর বাসা পেয়ে আমি 1000 টাকা দিয়ে অ্যাডভান্স করলাম। তারপর উঠে পড়লাম, তেমন কিছুই নেই আমার সঙ্গে, তাই বাজার করার জন্য চলে আসলাম। কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সেগুলো রাখলাম, আর বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, তাই খাবারগুলো খেয়ে নিলাম। আর এভাবেই সেদিন পার হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে একটা চাকরির পত্রিকা কিনলাম। তারপর ঠিকানাগুলো দেখে দেখে আমি মার্ক করলাম। কিছু চাকরির জন্য আজকে ইন্টারভিউ দিতে হবে, তাই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নাস্তা না করে বের হলাম। তারপর একটা দোকানে এসে রুটি আর কলা খেয়ে সে অফিসের উদ্দেশ্যে যেতে লাগলাম। কয়েকজনের কাছে জিজ্ঞেস করে অফিসের ঠিকানাটা পেলাম। তারপর এভাবে আমি অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি দারোয়ানের সঙ্গে কথা বললাম, আমাকে অপেক্ষা করতে বলল। আমার মতো অনেকে এসেছে চাকরির জন্য। তারপর একে একে সবাইকে ইন্টারভিউ দিতে গেল। একটা সময় আমিও পেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে চাকরি হলেও হয়ে যেতে পারে, কারণ এইসব কম দামে চাকরি হয়ে যায় সব সময়। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি 2-3 জন বসে আছে। আমি গিয়ে বসলাম, আর ওরা আমাকে প্রশ্ন করতে লাগলো। বেশ ভালোভাবে প্রশ্নগুলো উত্তর বললাম। তারপর ওরা আমার সার্টিফিকেট দেখে বলতে লাগলো, তোমার রেজাল্ট খুব ভালো আছে, এই চাকরিটা আমার তোমাকে দেওয়া চাই। আর গার্মেন্টসের মতো প্ল্যাটফর্মে তোমাদের মতো ছেলেদেরই প্রয়োজন, বুঝতে পেরেছো? প্রথমে তোমার 12,000 টাকা স্যালারি ওভারটাইম নিয়ে তোমার হয়তো 15,000 টাকা পড়তে পারে। চাইলে জয়েন করতে পারো। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি। তারপর আমি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম, কারণ এরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত আমাকে গার্মেন্টসে চাকরি করতে হচ্ছে। এটা আসলে দুঃখের শেষ নেই। তারপর সেখানে আরও কিছু কাজ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজে কিছুই রান্না করার চেষ্টা করলাম। তখনই হঠাৎ করে একটা মেয়ে আমার দরজার কাছে এসে বলতে লাগলো, এখানে কেউ আছেন? শুনলাম আপনি নাকি এখানে নতুন এসেছেন। বাসার গেটের চাবিটা আপনার কাছে রাখার জন্য বলেছে বাবা। আমি মেয়েটার কথা শুনে মেয়েটার সামনে আসলাম। সামনে এসে দেখি মেয়েটা বেশ হিজাব পরে দাঁড়িয়ে আছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ, শুধুমাত্র মুখটা দেখা যাচ্ছে। আমি মেয়েদের কথা শুনে চাবিটা হাতে নিলাম, আর তখন আমাকে মেয়েটা বলতে লাগলো, জি, আমি ওই উপরে থাকি। বাড়িওয়ালা আমার বাবা হয়। বাবা আমাকে বলল আপনাকে চাবিটা দেওয়ার জন্য। অনেক সময় গেট বন্ধ থাকে তো তাই। ও আচ্ছা, একটা ছেলে রুমে আসলেন, আপনার ভয় করলো না? আমি তো খারাপ হতে পারি, তাই না? মজা করলাম। তখন ওই মেয়েটা এখন বুঝে না বলে চলে গেল। মেয়েটা কিন্তু দেখতে দারুণ। তারপর আমি রান্না করেই খাবার খেয়ে নিলাম, আর এভাবে দিনটা পার হয়ে গেল। সন্ধ্যাবেলা ছাদে এসে বসে আছি একা একা, কোনো কিছু ভালো লাগছে না। আর তখনই পেছন থেকে কেউ যেন বলতে লাগলো, আপনি সন্ধ্যাবেলায় এমন আকাশের দিকে তাকিয়ে আছেন কেন? সন্ধ্যাবেলায় তো আর চাঁদ দেখা যাবে না। এভাবে তাকিয়ে থাকলে মুখে মাছি ঢুকবে। আমি পেছন থেকে মেয়েটার দিকে তাকালাম, আর মেয়েটার দিকে তাকাতেই দেখলাম মেয়েটা মুচকি হেসে গেল। মেয়েটা অতিরিক্ত চঞ্চল, এটা মেয়েটার কথা দেখেই বোঝা যাচ্ছে। তখন মেয়েটি আমার পাশে এসে বসলো, আর আমাকে বলতে লাগলো, আচ্ছা, আপনার নামটা কি? আপনি 2 দিন হলো এখানে এসেছেন, অথচ আপনার কোনো কথাই হয়নি আমার। আমি আখি চৌধুরী। আর আপনি? আমি শাহরিয়ার রহমান। এবার ইন্টার পরীক্ষা শেষ করলাম, এখন ভার্সিটিতে ভর্তি হব। আচ্ছা, আপনি মেয়ে হয়েছেন, আমার সঙ্গে কথা বলছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে না? কেউ যদি দেখে যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, তাহলে কি হতে পারে? ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে আমি আপনার কাছে পড়তে যাব। আমি বাবাকে আপনার কথা বলবো, ঠিক আছে? আর আপনাকে আমার বেশ ভালোই মনে হয়েছে, তাই কথা বলেছি। দেখুন, আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন। আপনি যেভাবে আপনার বাবার কাছে বলবেন যে আপনি আমার কাছে পড়বেন, এটা কি ভালো দেখাবে বলেন? শুধু শুধু একটা ছেলেকে চেনেন না, জানেন না, তার কাছে পড়তে আসবেন, এটা কি ঠিক? হ্যাঁ, ওটাও তো একটা কথা। তা আপনি মনে হয় এই কলেজ থেকে ইন্টার পরীক্ষা দিয়েছেন, তাই না? আপনার বন্ধু ছিল রাজু। আপনারা ওই কলেজেই ওই গাছের নিচে বসে আড্ডা দিতেন দুজনে, তাই না? আমি মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমার ব্যাপারে সব কিছু জানে। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না।
মেয়েটা কী করে আমাকে চিনতে পারে? আর তখন আঁকি বলল, যেদিন আপনি বাসা ভাড়ার জন্য এসেছিলেন সেই দিন আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম আর আপনাদের কথা শুনছিলাম। আর কথা শুনে বাবা ভিতরে চলে আসে। আমি বাবাকে বলি বাসাটা ভাড়া দেওয়া আছে, তাই আপনাকে বাসাটা ভাড়া দিয়ে দেয়। বুঝতেই তো পেরেছেন। আর আমি কে এটা না হয় অন্য সময় জানবেন। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। মেয়েটা আমাকে কি বলে গেল এটা আমি আদৌ কিছু বুঝতে পারলাম না। তারপরে আমি রাজুকে কল দিলাম। রাজুকে কল দেওয়ার পরে রাজু কলটা রিসিভ করলো। আর আমি রাজুকে ভালো মন্দ জিজ্ঞেস করে একসময় রাজুকে বললাম, দোস্ত আকির নামে কাউকে কি চিনিস? এখানে একটা কাণ্ড করে গেছে। আমি যার বাসায় ভাড়া নিয়েছি তার মেয়ে নাকি আমাকে খুব ভালো করে চেনে। মনে হয় একটু একটু চেনা চেনা লাগছে। আর বাড়িওয়ালার নাম কি রফিকুজ্জামান? বাড়িটাকে দোতলা, তোকে কি নিচতলা ভাড়া দিয়েছে? তাহলে তুই ভালো জায়গায় গিয়েছিস। এটা আমার মামাতো বোন, ওটা আমার মামার বাসা। আমি যে তোকে এখানে উঠতে বলেছিলাম। ও আচ্ছা, তার মানে এই কথা। এটা তোর মামাতো বোন, এই জন্য তো আমাকে খুব ভালো করে চিনে ফেলছে। তাহলে আর কি, তাহলে তো তুই এখানে এসে বেরিয়ে যেতে পারবি। তারপর আমি রাজুর সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। রাজু আমার চাকরির কথা শুনে বেশ খুশি হয়ে গেল। তারপর এভাবে সময়টা পার হয়ে গেল। রাতের বেলা হঠাৎ করে দরজার কাছে থেকে ডাকতে লাগলো, আর আমিও দরজার কাছে গেলাম। ওদের কাছে গিয়ে দেখলাম হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে বলতে লাগলো, একটা মেয়ে আপনার জন্য খাবার নিয়ে এসেছে আর আপনি সেখানে তাকিয়ে তাকিয়ে দেখছেন। কই, আরও আপনি আমার হাত থেকে খাবারগুলো রাখবেন? আমার তো হাত ব্যথা করছে নাকি? দেখুন আপনি আমার জন্য খাবার নিয়ে কেন এসেছেন? আমি তো রান্না করছি। আপনি খাবারগুলো নিয়ে যান, আর আপনি এভাবে যখন তখন আমার রুমে আসবেন না। আশা করি আপনি আমার পরিচয় পেয়ে গেছেন, তাই না? আর আপনি যে রাজু ভাইয়ের বন্ধু সেটা আমি বাবাকে বলে দিয়েছি। বুঝতে পেরেছেন? এখন এত কথা না বলে খাবারগুলো রেখে দেন। তারপর মেয়েটা আমাকে এক প্রকার জোর করে এই খাবারগুলো দিয়ে চলে গেল। আমি মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা সত্যি অনেক চঞ্চল। আমি খাবারগুলো নিয়ে ভিতরে চলে আসলাম আর খাবারগুলো খেতে লাগলাম। তখনই মনে হলো মায়ের কথা। মা আমাকে পাশে বসিয়ে খাইয়ে দিত। আজকে আমার পাশে মা নেই, অনেক মিস করছি মা। একা একাই কথা বলতে লাগলাম। তারপর অনেক কষ্টে খাবারগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন আবার অফিসে যেতে হবে। তারপর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি ফজরের আজান দিচ্ছে। আমি উঠে নামাজ আদায় করে ছাদে চলে আসলাম। ছাদে এসে একা একা আকাশের দিকে তাকিয়ে আছি। তিশাও আমার জীবন থেকে চলে গেল। তিশা থাকলে হয়তো মানসিক শান্তি পেতাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পরই আকির আসার আওয়াজ পেলাম। আকি এসে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে একা একা বসে আছেন? আমি আপনাকে সেই রুম থেকে খুঁজে এলাম, আপনি সেখানে নেই। আর খুঁজতে খুঁজতে আপনাকে এখানে পেলাম। আপনি আমাকে কেন খুঁজবেন? আমি তো আপনাকে খুঁজতে বলিনি। আপনার সঙ্গে তো আমার কোনো দরকার থাকতে পারে না। আপনি আপনার মতো থাকবেন, আমাকে আমার মতো থাকতে দিবেন। তারপর আমি কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম, আর সেখান থেকে রুমে এসে শুয়ে পড়লাম। আর তখনই রাজু কল দিল। রাজু কল দিয়ে বলতে লাগলো, দোস্ত, আন্টি তোর জন্য কান্না করছে। আন্টি তোকে বাড়িতে ফিরে আসতে বলেছে। এই নিয়ে আন্টির সঙ্গে কথা বল প্লিজ। শাওরিয়ার বাবা, তুই যেখানেই থাকিস তুই আমার কাছে ফিরে আয়। তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। আর না হলে আমাকে তোর সঙ্গে নিয়ে যা প্লিজ। মা তুমি এসব কী বলছো? মা তুমি এখানে থাকো, তুমি এখানেই ভালো থাকবে। আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। আর আমি এখানে অনেক ভালো আছি, বুঝতে পারছো? আমি নিজেকে প্রতিষ্ঠিত করে তোমার কাছে ফিরে আসবো। তখনই মা কান্না করতে লাগলো। মায়ের কান্না একদম আমার সহ্য হয় না। তারপর আমি কোনো কথা না বলে কলটা কেটে দিলাম, কারণ এখন আর কথা বললে বাড়ি ফিরে যেতে ইচ্ছা করবে। তারপর আমি কলটা কেটে ফোনটা বন্ধ করে ফেললাম, কারণ আবারও কল দেবে। এখন আর ফোনটা কোনোভাবেই অন করা যাবে না। তারপর আমি নিজেই রান্না করতে লাগলাম। রান্না করে খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। যেই না আমি দরজা দিয়ে বের হতে যাব, আর তখনই আঁকি আমার সামনে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? আমি তো আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারগুলো খেয়ে তারপরে যান। আসলে আমি আপনার সঙ্গে ওইরকম ব্যবহার করার জন্য আমি দুঃখিত, কারণ মানসিকভাবে আমি ঠিক নেই। তার জন্য আমি আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি। আপনি কি কারণে এখানে এসেছেন সেটাও আমি জানি। রাজু ভাই আমাকে ফোন করে সবই বলেছে, আর এটাও বলেছে আমি যেন আপনার খেয়াল রাখি। আমি নিজে রান্না করে খাবার খেয়ে নিয়েছি, আপনি খাবারগুলো নিয়ে যান। আর আমি অফিসে যাচ্ছি, নতুন চাকরি নিয়েছি তো তাই। তারপর এই কথা বলে আমি বের হয়ে চলে আসলাম। আর অফিসে এসে যথারীতি অফিসে আসতে আমাকে একজন কাজ বুঝিয়ে দিল।
তারপর আমিও কাজ করতে লাগলাম, আর এভাবে কেটে যায় বেশ অনেক দিন। আকির সঙ্গে বেশ এখন অনেকটাই স্বাভাবিক কথা বলি। মেয়েটা সত্যি ভালো, আমাকে কোনো কিছু মনে করতে দেয় না। ওর সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একটা সময় আকি আমাকে বলতে লাগলো, এভাবে অন্যের চাকরি করলে কোনো কিছুই করতে পারবে না। তাই আমি কি বলি সেটা শোনো। এমন কিছু করো যেন তোমার হয়ে অনেকে চাকরি করে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি আবার ভার্সিটিতে ভর্তি হবে। সেদিনের আকির কথায় আমি অনেকটাই ভরসা পেয়েছিলাম। তারপর আমি একটা ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। আমি ভার্সিটিতে ভর্তি হয়ে স্যারের সঙ্গে সব কিছু বললাম যে স্যার আমি শুধু পরীক্ষাগুলো দেবো, ক্লাস করতে পারবো না, মাঝে মাঝে ক্লাস করব। তারপর সেটাই করলাম। আমিও নিয়মিত অফিস করতে লাগলাম। আজকে প্রথম মাসের বেতন পেলাম। বেতন পেয়ে আকির জন্য একজোড়া পায়েল কিনলাম। পায়েলগুলো কিনে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আকিকে ডাক দিয়ে সেগুলো দিলাম। আকি এটা হাতে নিয়ে বলতে লাগলো, আমার জন্য এসব আনার কি দরকার ছিল? টাকাগুলো আপনার কাছে রেখে দিন, আপনার সময় মতো কাজে দিবে। আর একটা ব্যবসা দাঁড় করানোর জন্য চেষ্টা করেন। আকি তুমি বিশ্বাস করো, সারাদিন আমি যত বাস্তবতার মধ্যে থাকি না কেন, যখন আমি ঘুমানোর জন্য যাই তখন পরিবারের জন্য একটু হলেও কষ্ট হয়। অনেক সময় মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মায়ের কাছে ফিরে যাই, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। কোনো একটা বাদের কাছে হেরে যাই। কোনো কিছু করতে হলে কিছু তো ত্যাগ করতেই হবে। আর আমি জানি আপনি ঠিকই পারবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আসলে আপনার মতো কখনো আমাকে কেউ এভাবে বলেনি। তার জন্য সত্যি আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনি না থাকলে হয়তো অন্য কিছু হতে পারতো। তারপর এভাবে আমি আরও একসঙ্গে বসে গল্প করতে লাগলাম। ছাদে বসে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। তারপর সন্ধ্যাবেলায় আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি কিছুক্ষণ পড়লাম। পড়া শেষ করে রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর তখনই আঁকি খাবার নিয়ে আসলো। এসে বলতে লাগলো, রাতের বেলা তো খাবার আনতে পারি না, তার জন্য সকালবেলা তো আপনি তাড়াতাড়ি করে অফিসে চলে যান। তাই সকালবেলা খাবারগুলো নিয়ে আসি, কারণ এত আসলে সমস্যা হতে পারে। আমি সেটা জানি। তারপর আমি খাবারগুলো নিয়ে ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে খাবারগুলো খেয়ে তারপর অফিসে চলে গেলাম। অফিসে এসে কাজ করতে লাগলাম। এভাবেই পার হয়ে গেল বেশ অনেক দিন। আমি এখন নিজেকে একটু পরিবর্তন করেছি। তারপর দেখতে দেখতে পার হয়ে গেল একটা বছর। এই এক বছরে ছোটো একটা ব্যবসা দাঁড় করিয়েছি। আস্তে আস্তে আমার উন্নতি হচ্ছে। এদিকে আকির সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমি জানি আকি আমাকে ভালোবেসে ফেলছে, আমিও আকিকে ভালোবেসে ফেলেছি। এখন আমার কোনো কিছুই মনে হয় না আকিকে দেখলে। যেমন সব কিছু শান্তি পাই। আকির দিকে তাকিয়ে থাকলে অন্যরকম ভালো লাগা কাজ করে। একদিন সন্ধ্যার সময় ছাদে বসেছিলাম। আর তখনই আকি কান্না করতে করতে আমার পাশে এসে বসলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আকি আমাকে বলতে লাগলো, আজকে নাকি আমাকে দেখতে আসবে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে পারেন কোনো কিছু একটা ম্যানেজ করেন। আমি আর এগুলো নিতে পারছি না। আরে শুধুমাত্র তো ওরা দেখতে আসছে, বিয়ে করতে তো আসছে না। কি আর কপাল, একটা খারাপ দিন লেখা আছে, একটু চালিয়ে নাও, পরে তো আমি আছি। তারপর আমি রুমে চলে আসলাম। আর রুমে এসে চিন্তা করতে লাগলাম কী করে কী করতে পারি। আর এসব করতে করতে সময়টা পার হয়ে গেল। কালকের একটা নতুন প্রজেক্টের মিটিং হবে। যদি প্রজেক্টটা পেয়ে যাই তাহলে আর পিছনে তাকানোর দরকার নেই। আমি তাড়াতাড়ি করে প্রজেক্টের ফাইলগুলো গুছিয়ে রাখতে লাগলাম। তারপর আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আমি তাড়াতাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর অফিসে এসে আমি বসে আছি। একটু পরেই আমার ক্লায়েন্ট চলে আসলো। আর ক্লায়েন্টের সঙ্গে আমি আলোচনা করতে লাগলাম। বেশ অনেকক্ষণ কথা বলার পর আমি প্রজেক্টটা পেয়ে যাই। তারপর কিছু ফাইল সিগনেচার করা হয়। তারপর ওদের সঙ্গে আরও আলোচনা এবং কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যায়। রাত 8টার দিকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসলাম। আজকে মোটামুটি অনেক খুশি লাগছে। আর কিছুক্ষণ পরই আঁকে আসলো, হাতে মিষ্টি। আঁকে এসে আমাকে মিষ্টি খাইয়ে দিল আর আমাকে বলতে লাগলো, মিষ্টি খাওয়ানোর কথা ছিল আপনার, কিন্তু আপনি তো না। তাই আমি নিজেই মিষ্টি কিনে নিয়ে আসলাম। সত্যি আমি এগুলো কখনো করতে পারতাম না যদি না তুমি আমাকে সাহায্য করতে। তোমার ভরসা এবং চেষ্টার কারণে আমি আজকে ছোট্ট একটা কোম্পানি দাঁড় করাতে পেরেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতগুলো টাকা কখনোই আমাকে দিত না। হ্যাঁ, এটা ঠিক। তবে আমি আমার ভালো থাকার জন্য এসব করেছি, বুঝতে পেরেছেন। মিষ্টিটা কেমন হলো? কিছু বললেন না যে? এমনভাবে বলছো মনে হয় তুমি নিজেই মিষ্টি হাতে বানিয়েছো। নিশ্চয়ই তো দোকান থেকে নিয়ে এসেছো। তো দোকানে মিষ্টি কেমন লাগবে এটা তো জানার কথাই। যেদিন নিজের হাতে খাওয়াবে সেদিন বলতে পারবো। তখনই আঁকি গজ গজ করতে করতে চলে গেল। আমিও মুচকে এসে দিলাম। তারপর এভাবে আরও
পার হয়ে গেল 6টা মাস। এখন আমি ছোট্ট একটা কোম্পানির মালিক। এই এত কম সময়ে এত উন্নতি করতে পেরেছি, এটাই অনেক। একদিন অফিসে বসে কাজ করছিলাম, আর তখনই অফিসের ম্যানেজার এসে বলল আঁকি এসেছে। আমি ম্যানেজার সাহেবকে আঁকিকে আমার রুমে পাঠিয়ে দিতে বললাম। হঠাৎ করে আঁকি এসে আমাকে বলতে লাগলো, আমি না তোমাকে একদিন বলেছি যে তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না। তোমার অফিসে এত মেয়ে কাজ করে, কেন ওদেরকে সব, তুমি এটা বলার জন্য এত কষ্ট করে আমার অফিসে এসেছো, তাই না? ঠিক আছে, বসো এখানে, মাথা ঠান্ডা করো, তারপর তোমাকে বলছি। আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি যেটা বলেছি তুমি সেটাই করবে। আমার কথা না আসলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা কোনোদিনই হয় না। ওরা আমার এখানে চাকরি করে, আর আমি কেন এত বড় হয়ে যাইনি যে আমি তাদেরকে ছাড়াই করতে পারবো। নতুন কোম্পানি, এখন যদি এসব করি তাহলে আমার কোম্পানিটা কি অবস্থা হবে? আমি তো শুধু তোমারই। সেটা তো বুঝতে পেরেছি। আমি আর কতদিন একা একা থাকবো বলো? আমার যে আর সহ্য হচ্ছে না। তোমাকে হারিয়ে ফেলার অনেক ভয় হয়। তুমি কেন বুঝতে পারছো না? আমি চেয়ার থেকে উঠে এসে আঁকের কপালে একটা আলতো করে চুমা দিলাম, আর তখনই আঁকি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে তো দুজনে কতক্ষণ ছিলাম জানি না। তারপর আমি আঁকিকে ছেড়ে দিয়ে বের হলাম। দুজনেই বাইকে করে ঘুরতে লাগলাম, আর ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেল। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলাম। খাবার খেয়ে আবার অনেক জায়গায় ঘুরতে লাগলাম। আর হঠাৎ করে একটা বিপরীত দিক থেকে ট্রাক আসতে লাগলো। আমি কন্ট্রোল হারিয়ে ফেললাম। তারপর হঠাৎ করে আমি কোনো উপায় না পেয়ে আঁকিকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর হঠাৎ করে ট্রাক আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে আঁকি বসে বসে কান্না করছে। আমি চোখ খুললে দেখি আঁকি ডাক্তারকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে আমাকে চেক করতে লাগলো, আর ডাক্তার আঁকির সঙ্গে কী কথা বললো সেটা বুঝতে পারলাম না। তারপর ডাক্তারে চলে গেল, আর তখন আঁকি আমাকে বলতে লাগলো, তোমার কিচ্ছু হয়নি, তুমি সুস্থ হয়ে যাবে। ডক্টর তোমাকে 2 থেকে 3 দিন রেস্ট থাকার জন্য বলেছে। তুমি কেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে? তখন যদি তোমাকে ফেলে না দিতাম তাহলে তুমি ট্রাকের নিচে পড়ে যেতে। আসলে বাইকের ব্রেক ফেল হয়ে গেছিলো, সেটা আমি তোমাকে বুঝতে দেইনি। তখন আঁকি আমার হাতটা শক্ত করে ধরলো। তারপর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এইভাবেই দুজনেই কতক্ষণ ছিলাম জানি না। এরপর এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 3টা দিন। এই 3 দিন আঁকি আমার চোখের সামনে থেকে একটুর জন্য আড়াল হয়নি। এভাবেই সময় পার হয়ে গেল। আমি অফিসে জয়েন করলাম, আর একটা নতুন প্রজেক্ট পেলাম। হঠাৎ করে ম্যানেজার সাহেব আমাকে এসে বলল, স্যার, একটা কোম্পানি আপনার সঙ্গে ডিল করতে চাচ্ছে। ডিলটা বেশ অনেক বড়। আজকে মিটিংয়ের ব্যবস্থা করতে বলছে। এখন আপনি কি বলেন? ঠিক আছে, আপনি মিটিংয়ের জন্য ব্যবস্থা করেন। বিকালবেলা মিটিংয়ের টাইম দেন। যদি প্রোডাক্টটা পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হয় আমাদের জন্য। তারপর আরও কিছু কথা বলে ম্যানেজার সাহেব চলে গেল। ম্যানেজার সাহেব চলে যাওয়ার পর আমি আমার নিজের কাজগুলো করতে লাগলাম। আর এইভাবে বিকাল হয়ে যায়। বিকাল হয়ে যাওয়ার পরে মিটিংয়ের জন্য প্রস্তুতি নিলাম, আর একটু পরে মিটিংয়ে চলে আসলাম। মিটিংয়ে এসে দেখি সবাই এসেছে। আমিও গিয়ে বসলাম, আর একজনকে দেখে আমি চোখ ফেরাতে পারলাম না, কারণ সে আর কেউ না, আমার ভাই। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমিও ভাইয়ার দিকে তাকিয়ে আছি। তারপর আমি নিজেকে সামলে মিটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করতে লাগলাম। আর যথারীতি মিটিং শেষ হলো। আমার প্রজেক্টটা পেয়ে গেলাম। তারপর মিটিং শেষ করে আমি আমার কেবিনে চলে আসলাম। আজকে নতুন একটা গাড়ি কিনবো, তাই আমি আঁকিকে কল দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর আঁকি কলটা রিসিভ করলো, আর আমি বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে শোরুমের সামনে চলে আসো। আজকে তোমাকে নিয়ে নতুন একটা গাড়ি কিনবো, অনেক দিনের ইচ্ছা আমার। আঁকিও খুশি হয়ে কলটা কেটে দিল, আর আমিও বসে বসে কাজ করছি। আর তখনই ভাইয়া আমার কেবিনে চলে আসলো। আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুই এত বড় কোম্পানির মালিক হয়ে গেছিস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেদিন আসলে তোর কোনো দোষই ছিল না। সেদিন আসলে তোর ভাবি একটু অন্যরকম হয়ে গেছিল, তাই তোর সঙ্গে এরকম করেছে। জানি যেভাবে অন্যরকম হয়ে এটা করেছে। এখন তুমি এখানে কেন আসছো এটা বলো তো? আমি যে তোমাকে এখানে পরিচয় দিচ্ছি, এটা তোমার ভাগ্য। যত যাই হোক, আমি তো তোর বড় ভাই, তবুও তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে মন থেকে মাফ করে দিস। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করছি। তুমি কত সুন্দর করে এই কথাগুলো বলে দিলে আমাকে, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো আমি কিভাবে এত কষ্ট করে এই কোম্পানিটা দাঁড় করালাম? এমনও দিন গিয়েছে আমি সারাদিন কিছু না খেয়ে দিন রাত পরিশ্রম করে এই কোম্পানি থেকে দাঁড় করেছি কোম্পানিটা। আমি কারো সাহায্য পাই নাই। একদিন তুমি আমাকে চাকরি করার জন্য বলতে, আজকে আমি তোমাকে বলছি আমি যে টাকা প্রতিদিন খরচ করি সেটা তুমি প্রতি মাসেও খরচ করো না।
ভাই আমার কথা শুনে মাথা নিচু করে রাখলো। আমি আরও অনেক কথা বললাম ভাইয়াকে, আর তখন দেখলাম আঁকি চলে এসেছে। আঁকি এসে আমাকে বলতে লাগলো, ভাইয়া আসসালামু আলাইকুম। আর কি ব্যাপার, তুমি এত কথা বলছো কেন জোরে জোরে? এটা তো অফিস নাকি? একদম চুপচাপ থাকো। আগের কথায় আমি আর কথা বললাম না। আঁকি ভাইয়ের সঙ্গে কথা বলছে। একটু পর আমি আঁকিকে নিয়ে বের হলাম। আমি আঁকিকে নিয়ে একটা শোরুমে চলে আসলাম। তারপর একটা গাড়ি পছন্দ হয়ে গেল দুজনেরই। তারপর সকল কাজ শেষ করে গাড়িটা নিয়ে বের হলাম। আজকে অনেক খুশি লাগছে। আর তখনই গাড়িতে বসে আঁকি বলতে লাগলো, এখন তো তোমার সব কিছু হয়েছে, আমি আর এখন নিজেকে সামলাতে পারবো না। বাবা অলরেডি জেনে গেছে, বাবা তো রাজি আছে, এখন কি করব বলো তো? তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। আর আমি কেন করছি না এটা তুমি ভালো করে জানো। আমাকে আরেকটু সময় দাও, আমি বাড়ি থেকে সব কিছু গুছিয়ে আসি। কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে, আবার সে যদি তার ছোট ভাইয়ের কাছে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অনেক অন্যায় হয়েছে, এটা আমি জানি। তাই বলে তুমি আর রাগ করে থেকো না প্লিজ। তুমি সেখানে ফিরে যাও, এখন তো তোমার সবই হয়েছে। প্লিজ আমার জন্য না হয়। দেখি কী করা যায়। এখন চলো বাসায়। তারপর আঁকির সঙ্গে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, আর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে আঁকিকে বিদায় দিয়ে বাড়িতে আসতে লাগলাম। বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। এত লম্বা জার্নি, বাসায় এসে কলিং বেল দিলাম। খুব ভয় কাজ করছে। প্রায় বেশ কিছুক্ষণ পরে মা বেরিয়ে আসলো। মা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও কান্না করে দিলাম মাকে ধরে। আর তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করে দে। তোর সঙ্গে কতটা অন্যায় করেছি সেটা আমি জানি। মা তুমি এসব কী বলছো? তোমার উপর আমার কোনো রাগ নেই। তোমার দোয়া আছে বলেই আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আয় ভিতরে আয়। তুই তখন কথাগুলো ঠিক কথাই বলেছিলি। মেয়েটা আসলেই ভালো ছিল না, তোর কথা না শুনে বিয়েটা হলো। তারপর মেয়েটা 7 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। তারপর আমি ভিতরে আসলাম। ভিতরে এসে মায়ের সঙ্গে অনেক গল্প করতে লাগলাম। কত যে কথা জমে আছে আমাদের। তারপরে একে একে সবার সঙ্গে কথা বললাম। সবার সঙ্গে কথা বলে গেছিলাম সব কিছু। তারপর আমি মাকে সব কিছু খুলে বললাম আঁকির ব্যাপারে। আঁকির ব্যাপারে কথা শুনে মা আমাকে বলতে লাগলো, তুই কোনো চিন্তা করিস না, তোকে এবার আমি অনেক অনুষ্ঠান করে বিয়ে দেব। আর তুই মেয়েটাকে পছন্দ করেছিস, এতে আমাকে বলার থাকতে পারে। তুই যার সঙ্গে সংসার করবি, যার সঙ্গে তুই সারা জীবন থাকবি, সেটা তোর বিষয়। তাছাড়া আমি জানি তুই কোনো ভুল কাজ করতে পারিস না। এই কথা শুনে আমি মাকে জড়িয়ে ধরে মুচকে এসে দিলাম। তার মানে আমার রাস্তা ক্লিয়ার। আমি আরও কিছুক্ষণ গল্প করে বাইরে বের হলাম। তারপর রাজুর বাসায় গিয়ে রাজুকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর রাজু বের হয়ে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দোস্ত তুই এতদিন পরে, সত্যি তোকে দেখে আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ দোস্ত, ভিতরে আয়। সুমাইয়া, দেখো কে এসেছে, তাড়াতাড়ি এদিকে আসো। তারপর আমি ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে আমি এমনি সবার সঙ্গে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে নাস্তা খেয়ে নিলাম। তারপর রাজুকে নিয়ে আমি বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দুজনেই হাঁটছি আর গল্প করছি। এর মধ্যে রাজু আমাকে বলতে লাগলো, শেষ পর্যন্ত তুই আমার মামাতো বোনকে বিয়ে করবি? কি করেছিস? আমি তোর সম্পর্কে শালা হয়ে গেছি, তাই না? যাক, ভালোই হলো। হ্যাঁ সেটা তো ভালোই হলো। তবে কি জানিস, আগের জন্য এত দূর আসতে পেরেছি। যদি আমার জীবনে না আসতো তাহলে আমি কখনই এত দূর পর্যন্ত আসতে পারতাম না। হাই রে, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। মেয়েটা তোর জন্য সবকিছু করতে রাজি আছে। আমি এমন ভালোবাসা কখনো দেখিনি রে। তারপর এভাবে রাজুর সঙ্গে কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আমি আঁকিকে কল দিলাম। আর তখন আঁকি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো, যাক, আল্লাহ তাআলার অশেষ রহমতে তুমি সব কিছু মেনে নিয়েছো এবং তোমাকে সবাই দেখে মেনে নিয়েছে, এটাই অনেক। এখন কথা হচ্ছে, তুমি আমাকে এতক্ষণ পরে কল দিয়েছো কেন? তুমি বাসায় পৌঁছে গেছো সেই দুপুরের দিকে, আমাকে সন্ধ্যার সময় কল দিয়েছো। এখন এটার জন্য তোমাকে কি করতে পারি? হুম হুম। আসলে মায়ের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। আর মায়ের সঙ্গে কথা বলার পর বিকালবেলা আমি রাজুর সঙ্গে দেখা করি। তো এই জন্য রাজুর সঙ্গে আড্ডা দিতে দেরি হয়ে গেছে। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমি যে তোমার কলের জন্য অপেক্ষা করে থাকি, এটা কি তুমি বুঝতে পারো না? তোমার জন্য তো আমি ছটফট করি। তারপর আমি এভাবেই একই সঙ্গে অনেক কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সবাই রেডি হয়ে গেছে। আর আমার রুমে মা এসে বলতে লাগলো,
শাহরিয়া, তুই রেডি হসনি? আজকে তোর বিয়ে, আর হঠাৎ করে বিয়েটা ঠিক করে ফেলেছি। তোর বাবার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তার জন্য ঠিক করে ফেলেছি। তারপর আমি মায়ের কথা শুনে বেশ অবাক হয়ে গেলাম। আর একটু পর মা আমাকে পাঞ্জাবি পাজামা দিয়ে চলে গেল। আর কিছুক্ষণ পরে রাজু চলে আসলো, এসে আমাকে রেডি করে দিল। আমাকে বলতে লাগলো, দোস্ত, তোকে দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভাবি দেখে তোকে নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাবে। বন্ধু, তুমি আজকে থেকে নতুন জীবন শুরু করতে যাচ্ছ। নতুন জীবনের জন্য শুভকামনা। তবে সাবধানে থেকো। বিয়ের পর কি রকম ঝামেলায় থাকবে এটা একমাত্র আমি জানি। তখনই দেখি সুমাইয়া এদিকে আসছে। আমি জিভে কামড় দিলাম। আর তখন শাওরের বলতে লাগলো, ভাবি এটা কোনো কথা হলো? রাজু আমাকে উল্টাপাল্টা কীরকম বোঝাচ্ছে। এখন দেখেন আপনার জামাই, আপনি কি করবেন? এ কথা বলেই আমি দুজনের মধ্যে পেস লাগিয়ে দিলাম। তারপর আমি হাসতে হাসতে বের হলাম। বের হয়ে সবাই মিলে আকিদের বাসায় যেতে লাগলাম। তারপর দিনটা এভাবেই পার হয়ে গেল। এখন বাজে রাত 11টা। আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। আর তখন পিছন থেকে রাজু বলতে লাগলো, তোকে একটা কথা বলার ছিল। ভাবি যে 7 লাখ টাকা নিয়ে চলে গিয়েছিল না, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। বিয়ের জন্য ভাইয়া নাকি বিদেশে চলে যাবে। বিদেশে গিয়ে সেখানে নাকি সেটেল হয়ে যাবে। ওর যা মন চায় তাই করুক, এখানে আমার কিছু বলার নেই। ভাইয়া কোথায় যাবে আর না যাবে সেটা আমি কোনো কিছু জানি না। আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকবো। এখন বাবা মা যদি তাকে যেতে দেয় তাহলে তো ভালো। তুই ভাইকে বলিস যে আমার অফিসে জয়েন করার জন্য। ভাইয়া মনে হয় না কখনো তোর অফিসে জয়েন করবেন। ভাইয়া মনে হয় বিদেশে চলে যাবে। আর আমি যে কথা শুনেছি, ওখানে নাকি একটা মেয়েকে পছন্দ হয়েছে, সেখানে নাকি ও বিয়ে করবে। একের পর একটা বিয়ে করবে, সমস্যা কি? তার যা মন চায় তাই করুক। এরা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কিভাবে ভালো থাকবো এটা আমি জানি। তখন মা আসলো আর বলতে লাগলো, শাহরিয়া, তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। আর রিফাত এখানেই থাকবে। এখান থেকে যে অফিসে চাকরি করছে এখানে চাকরি করবে। আমি তাকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দেবো। এটা নিয়ে তো চিন্তা করতে হবে না। আর বিদেশে গেলে রিফাত আরও নষ্ট হয়ে যাবে। ওর জীবনটা আরও সুন্দর হতো যদি না মেয়েটার সঙ্গে প্রতারণা করতো। আমি মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লক করে দিলাম। আর তখন বিছানা থেকে কেউ নেমে এসে আমাকে সালাম করলো। আমি ধরে তুললাম। তারপর আমাকে বলতে লাগলো, আমি যে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, কিন্তু তোমার আসার সেই নামই নেই। কিসের যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছো? আসলে ভাইয়ার বিষয় নিয়ে কথা বললাম। ভাইয়া নাকি আবার বিয়ে করতে যাচ্ছে, তারপর আবার বিদেশে চলে যাচ্ছে। বিদেশে চলে গেলে কি হবে বলো? আমার মতো 2টা ভাই, হয়তো আমি তার সঙ্গে কথা বলি না, তাই বলে তার প্রতি আমার ভালোবাসা নেই এমন কোনো কথা নেই। সেটা বুঝতে পেরেছি। এখন চিন্তা করো না। আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দেখবে মন একদম ভালো হয়ে গেছে। যাও উজু করে আসো। আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। তারপর আমি অজু করতে চলে আসলাম। আর অজু করে দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম। জীবনের এমন একটা মানুষ হয়েছে যাকে সারাটা জীবন ভালোবাসতে চাই। নামাজ আদায় করে আমি বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই আঁকি লাইটটা বন্ধ করে আমার কাছে চলে আসলো আর এসে বলতে লাগলো, হারামি, কুত্তা, বিড়াল, হনুমান, তোকে এত কষ্ট করে বিয়ে করেছি। আমি বাবা মাকে এত কষ্ট করে বুঝিয়েছি, আর আপনি এত দেরি করে আসলেন, তাই না? আগে বললাম তো আমি সত্যি ব্যস্ত ছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর বিয়ে তো মুখের কথা নয়, সবার সঙ্গে কথা বলতে হয়, সময় দিতে হয়। ঠিক আছে, এখন থেকে আমি যেভাবে বলবো আপনি সেভাবে চলবেন। আর আমার একটা ইচ্ছা আছে, আমি আপনার সন্তানের মা হতে চাই। তখনই হঠাৎ করে আঁকি আমার ঠোঁটের কাছাকাছি এসে বলতে লাগলো। আঁকির গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আঁকির গরম নিঃশ্বাসের কারণে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আঁকির ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর আঁকিও রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমি ছেড়ে দিলাম। তখন আঁকি বলতে লাগলো, খুব তো বলেছিলেন আপনি আমাকে আদর করবেন না, আপনি ঘুমাবেন। তাহলে এখন আমার কাছে কেন এসেছেন? শুনি, এখন চলে যান। এখন না হয় ঘুমান। এটা বললে কি হয়? এত কষ্ট করে বিয়ে করলাম কি ঘুমানোর জন্য বলো? আমারও তো ইচ্ছে করে তোমাকে আমার সন্তানের মা বানাবো বলে। আর আপনি তো একটু আগে বলবেন, তাই না? হ্যাঁ বলেছি। আমার মনে হয় আপনি পারবেন না, তাই আপনি ঘুমিয়ে পড়েন। আপনার জন্য আমি এত সময় বসে থাকতে পারবো না। আমার অনেক ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো। আমাকে একটু বিরক্ত করবেন না। একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো
যেমন আদরও করতে পারবো তেমন মায়েরও দিতে পারবো, বুঝতে পারছো? যদি আমাকে একটু মার দাও না, তাহলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। তখন তুমি থাকবে একা একা, থাকবে আর আমার জন্য কান্না করবে। ইস, আপনি কি আমার যে আমি আপনার জন্য কান্না করব? আমি আপনার জন্য কোনো সময় কান্না করব না, আপনি নিজে কান্না করে কুল পাবেন না। তখনই আঁকি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লাগালো, আর আমিও আঁকিকে জড়িয়ে ধরলাম। এভাবেই আমরা দুজনেই হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তুই যদি আমাকে ডিভোর্স না দিস, তাহলে কিন্তু আমি তোকে যে কোনো রাতে মেরে ফেলবো। তোকে মারার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হবে না, এটা মনে রাখবি। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাবা নিজে থেকেই তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। আর তোমার বাবা খুব ভালো করেই জানে যে আমি গরিব, তাহলে এখানে আমার দোষটা কোথায়? আমি তো তোমাকে বিয়ে করেছি সারাটা জীবন পাশে থাকার জন্য। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি শুধু তোকে বিয়ে করেছি আমার বাবার কথায়। আমার বাবার উপর আমি কোনো কথা বলতে পারি না। তুই আমাকে কিছুদিন পরেই ডিভোর্স দিবি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনাকে ডিভোর্স দিলাম, কিন্তু আপনি কি কাউকে ভালোবাসেন? না আপনি কি আমাকে ছেড়ে তার কাছে চলে যাবেন? আমি কাউকে ভালোবাসি কি না সেটা আমি তোকে বলতে যাব কেন? ফকিন্নির বাচ্চা, তোকে আমি যেটা বলেছি তুই শুধু সেটাই করবি। আর এখন তুই আমার সাথে ঘুমাতে পারবি না, তুই নিচে ঘুমা। ঠিক আছে, তাহলে আমি নিচে ঘুমাবো। তবুও আপনি কোনো চিল্লাচিল্লি করবেন না, কারণ চিল্লাচিল্লি করলে আমার মান সম্মান থাকবে না। তারপর আমি কোনো কিছু না বলে চুপচাপ নিচে শুয়ে পড়লাম। তারপর আমি বিছানার দিকে তাকিয়ে রইলাম আর দেখলাম মালিহা শুয়ে পড়েছে। তারপর আমি ভাবতে লাগলাম, আমার সঙ্গে এটা কেন হয়ে গেল? আমি তো একাই ভালো ছিলাম, শুধু শুধু কেন যে মালিহাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তারপর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। পরদিন সকালবেলা হঠাৎ করে মুখের উপর কে জানি পানি ঢেলে দিল। আমি চোখ মেলে দেখতে পেলাম মালিহা হাতে জগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মালিহার দিকে রাগী চোখে তাকালাম। তখন মালিহা আমাকে দেখে বলতে লাগলো, তোর সাহস কত বড়, তুই এখনো পর্যন্ত ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি করে রান্না করে আমার জন্য নাস্তা বানা, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি কেন আপনার জন্য রান্না করব? আর এই বাড়িতে আপনি বউ হয়ে এসেছেন, আপনি কে রান্না করবেন? আমি রান্না করতে পারি না। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখের উপর কথা বলছিস? আর এ বাড়িতে যে আছে সেটা কি তোর বাসা নাকি যে তুই আমাকে অর্ডার করে যাচ্ছিস? এটা আমার বাবা তোকে দান করেছে শুধুমাত্র। আমি দলিল সহ তোকে দেখাতে পারি। এক্ষুনি গিয়ে রান্না করবে, না হলে মেরে তোকে তক্তা বানিয়ে দিব। তারপর আমি উঠে কোনো কিছু না বলে রান্না করে চলে আসলাম। আর রান্নাঘরে এসে কি করব কোনো কিছু বুঝতে পারছি না, কারণ আমি কখনো রান্না করিনি। তারপর আমি কোনো উপায় না পেয়ে মোবাইল থেকে ইউটিউব থেকে দেখে দেখে রান্না করলাম। জানি না খাবারটা কেমন হয়েছে। তারপর আমি টেবিলে খাবারটা নিয়ে আসলাম, আর একটু পরেই মালিহা টপস আর জিন্স পরে খাবার টেবিলে আসে। মালিহাকে দেখতে খুবই বাজে লাগছে, কারণ শরীরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। মালিহা এসে খাবার টেবিলে বসলো, আর আমি নিজে থেকেই খাবারটা সামনে দিলাম। খাবারটা খেতে লাগলো, আর কিছুক্ষণ পরে মালিহা অনেক জোরে আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে মালিহার দিকে তাকিয়ে আছে। আবার মালিহা আমাকে বলতে লাগলো, তুই আমার জন্য এত বাজে খাবার রান্না করেছিস কেন? তুই জানিস না আমি এসব খাবার খেতে পারি না? এক্ষুনি আবার রান্না করে নিয়ে আয়, না হলে বাইরে থেকে আমার জন্য খাবার নিয়ে আয়। আমি এখন বাইরে থেকে খাবার কি করে আনবো? আমি ততক্ষণ ধরে অনেক কষ্ট করে রান্না করে আপনার সামনে দিলাম, তবুও কি আপনার মন ভরেনি? এখনও আমাকে জ্বালানোর বাকি আছে? আমাকে তো অফিসে যেতে হবে না কি? তুই যেভাবে আমার সঙ্গে কথা বলছিস মনে হয় তুই এই অফিসের মালিক। সামান্য তুই এই আমাদের কোম্পানির চাকরি করিস, আমার বাবাকে ধোকা দিয়ে আমাকে বিয়ে করেছিস। দেখুন, আমি কোনো কাজকে ছোটো মনে করি না, আমি সমস্ত কাজকে সম্মান করি, শ্রদ্ধা করি। আর এসব করি বলে আপনার বাবা আমার সঙ্গে আপনার বিয়ে দিয়েছে। আর সেদিন যদি আমি না থাকতাম তাহলে আপনার বাবার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো একবার ভেবেছেন? তুই আমার বাবাকে বোঝাতে পারলো, আমাকে তুই তোর কথার মাধ্যমে বোঝাতে পারবি না, আর আমাকে কখনো বোঝাতে আসবিও না। তাহলে কিন্তু তোকে কি করব সেটা আমি নিজেও জানি না। তখনই মালিহা আমার মুখের উপর খাবারটা ফেলে দিয়ে চলে গেল, আর আমি টিস্যু দিয়ে মুখটা মুছে ফ্রেশ হতে চলে আসলাম। আর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম অফিসের জন্য।
আমি বাসা থেকে বের হয়ে অফিসের দিকে যাচ্ছি। আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছি আর তখনই রাস্তায় জ্যামের মধ্যে মালিহার গাড়িটা দেখতে পেলাম। মালিহার গাড়ির ভিতরে একটা ছেলে আছে, বাইরে থেকে ঝাপসা দেখা যাচ্ছে। আমি সেদিকে কোনো খেয়াল না করে অফিসে চলে আসলাম। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার বিয়ে করা স্ত্রী অন্য কারোর সঙ্গে গাড়িতে বসে এসব করছে। এটা আসলে কতটা যন্ত্রণাদায়ক এটা একমাত্র আমি বুঝতে পারছি। আমি অফিসে এসে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। আর একটু পর পিয়ন এসে বলল, স্যার আমাকে ডাকছে। আমি একটা ফাইল নিয়ে স্যারের কেবিনে চলে আসলাম। আর স্যারের কেবিনে এসে আমি নক করলাম। স্যার আমাকে বসতে বলল আর আমিও চেয়ারে বসলাম। আর তখন স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি জানতাম মালিহা তোমাকে ঠিকই মেনে নেবে। আমার মালিহার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। মালিহা আমার কথা রাখবেই। মালিহা আমার কথা ফেলতে পারবে না। জি স্যার, ও আমাকে খুব পছন্দ করছে। স্যার একটা কথা ছিল, আমাদের কোম্পানির একটা ডিলের জন্য আমাদেরকে আজকে রাজশাহী যাওয়া লাগতে পারে। হ্যাঁ, আমি তোমাকে সেই জন্যই দেখেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ডিলটা তুমি সম্পূর্ণ দেখবে, তাই তুমি আজকেই বিকালে চলে যাও সেখানে। স্যার আমি কি এত বড় কাজ পারবো? তাছাড়া এটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি যদি না পারি তাহলে এই কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি এই ডিলটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি তোমার সকল ব্যবস্থা করছি। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে এমনি চলে আসলাম আমার কেবিনে। আমার কেবিনে এসে আমি কাজ করছি। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। দুপুরবেলা আমি অফিস থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। কিছু খেয়ে সব কিছু গোছাতে লাগলাম। জানি না কতদিন লাগতে পারে। তখনই মালিহা রুমে প্রবেশ করলো। আর মালিহা আমাকে রুমে দেখেই বলতে লাগলো, কী রে, তুই আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলি? তোকে না আমি অফিসে যেতে দেখলাম রিক্সা করে। বাবা কি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? আচ্ছা আপনার কি এসব কথা ছাড়া আর কোনো কথা বলতে পারেন না? মানুষের সঙ্গে তো মানুষ এমনি তো ভালোভাবে কথা বলতে পারে, তাই না? আসলে তোকে দেখলে আমার কেমন যেন ঝগড়া করতে মন চায়। মনে হয় যে তোকে আমি এক্ষুনি গলা টিপে মেরে ফেলি। তোকে আমার একদমই সহ্য হয় না। আমি আর মালিহার কথার কোনো প্রজ্ঞা করলাম না। আমি আমার মতো করে রেডি হয়ে গেলাম। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা আমি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। আর তখন পিছন থেকে মালিহা বলতে লাগলো, এখন যে তুই বাসা থেকে বের হচ্ছিস না, আল্লাহ যেন তোকে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলে, তাহলে আমি ভালো থাকতে পারবো। আর যদি না মারে তাহলে অন্তত 2 দিন তো ভালো থাকতে পারবো।